গ্রাম শান্তিপুর, চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের বুক, চিরে বয়ে চলা মেঠো পথ। ঠিক সেখানেই মাটির বাড়িতে বাস করত দুই ভাই, অসীম আর সুমিত। তারা দুই ভাই জমিতে চাষ করে নিজেদের সংসার চালায়। তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মা, বড় ছেলে ঘরেই থাকে। বাবার রেখে যাওয়া দুটো মাটির ঘর আর জমি তাদের দুই ভাইয়ের সম্বল। তারা একটি জমিকে ভাগ করে দুজনে সেখানে চাষাবাদ করে। বাবার ভিটেতে যে জমিটা ছোট ভাইয়ের ভাগে পড়েছে সেটা বালুচরের মতো। ফসল ফলে না বলে সুমিত দিনমজুরি করতে বাধ্য হয়। তাদের অভাবের সংসারে দুজনে কোনো মতো খেয়ে বেঁচে আছে। মা, আজ আপনার জন্য আপনার পছন্দের রান্না করেছিলাম, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। মা, শরীরটা ভালো আছে তো? শরীর আর কত ভালো থাকবে রে মা, বয়স হয়েছে এই আর কি। তোদের ঘরে তো এমনিতেই ওভাবে টানাটানি, তার উপর আবার আমার জন্য এসব নিয়ে আসিস কেন? নিজেরাও তো ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। বাহ, বড় তো ভালোবাসা দেখছি। শাশুড়িকে নিয়ে এত মায়া মমতা, তাহলে নিজের বাসায় নিয়ে যাও না কেন? এখানে প্রতিদিন নাটক করতে আসতে হবে কেন? দিদি, আমি তো নাটক করতে আসিনি। মায়ের শরীরটা ভালো নেই তাই, আর ওনার জন্য ওনার পছন্দের। থাক, আর অভিনয় করতে হবে না। জানি তো কেন আসো। আমাদের সংসারে অশান্তি পাকিয়ে মজা দেখতে ভালো লাগে, তাই তো? তুমি কেন এমন বলছো দিদি? মা তো আমাদের সবার। আর তোমরা তো জানোই আমাদের ফসলের জমিটা খুব একটা ভালো না। সারা বছর চাষাবাদ কম হয়, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। তাও তো সাধ্যমতো চেষ্টা করি মাকে কিছু দেওয়ার। হ্যাঁ, জমি ভালো না, চাষবাস কম হয়, এই অজুহাত দেখিয়েই তো বেঁচে আছো। অভাবের সংসার, অথচ ভাব দেখো যেন জমিদার বাড়ির গিন্নি। এতই যখন মায়া, তখন নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখো না। এখানে আমাদের উপরে বসিয়ে রেখেছো কেন? বৌমা, তুমি এমন কেন বলছো? ও তো ভালোবেসেই খাবারটা এনেছে। আপনি চুপ করুন। রোজ রোজ এই নাটক আমি আর সহ্য করব না। এত ভালোবাসলে ওদের বাড়িতেই থাকুন না, কেন আমাদের ঘরে বসে আছেন? শোনো, তোমার মায়ের কিন্তু আমি আর কোনো দায়িত্ব নিতে পারছি না। আজ দুপুরেও দেখলুম তোমার মা ফলের ঝুড়ি থেকে ফল নিয়ে খাচ্ছিলেন। উনি সব খেয়ে ফেললে আমার ছেলে খাবে কি? আরে বাদ দাও তো, ওনার বয়স হয়েছে ওনার, ও তো এগুলো খাওয়া দরকার। তোমার বাবা তোমাদের জন্য কি রেখে গেছেন শুনি? কোনো জমি জমা নেই, কোনো জমানো টাকা নেই, শুধু দুটো কুঁড়ে ঘর আর এই বুড়িটাকে রেখে গেছেন। আমরা এখন নিজেদেরই টানতে পারছি না, তার ওপর এই বাড়তি বোঝা। বাবা তো নিজের সাধ্যমতো আমাদের বড় করেছেন। তোমার বাবা যদি ভালো করে কোনো ব্যবসা বা চাকরি করতেন, তবে কি আজ আমাদের এই দিন দেখতে হতো? তোমার বাবা শুধু নিজের ভোগ বিলাস বুঝেছেন, আর আজ সেই দায়ভার বয়ে বেড়াচ্ছি আমরা। চুপ করো মায়া, মা শুনলে কষ্ট পাবে। দাও, হয় ও কাল সকালে তোমার ভাইয়ের কাছে যাবে, নয়তো এই বাড়িতে আমি থাকতে পারবো না। তোমার বাবার দেওয়া অভাবের বোঝা আর বইতে পারবো না। বৌমা, তোমার কাজ শেষ হলে একটু গরম জল বসিয়ে দিও। আমার হাঁটুটা খুব ব্যথা, একটু গরম জলের সেক দিব। কতদিন আর বসিয়ে খাওয়াবো? আবার আমাকে দিয়ে কাজ করাতে এসেছেন। দিন দিন সংসারের খরচ বাড়ছে। ছেলের কাছে গিয়ে থাকুন না, আমি আর পারছি না। বৌমা, আমি তো তোমাদের কাজে সাহায্য করি। সারাদিন তো ঘুঁটে দেওয়া, শাক তোলা সবই আমি করছি। আমাকে কেন বের করে দিতে চাইছো? আমি তো বাড়তি কিছু চাইনি। ওহ, ঘুঁটে দেওয়া আর শাক তোলা! মহারানী এমন কাজ করেন যেন ওই ঘুঁটে বেছে আমাদের সংসার চলছে। কাজের নামে শুধু ধীরে সুস্থে ঘুরে বেড়ান, আর খাওয়ার সময় সবার আগে এসে বসেন। আপনার ওই শাক আর ঘুঁটের টাকায় এই দুর্মূল্যের বাজারে দুবেলা দুমুঠো চাল আসে না, বুঝলেন? এসব নাটক আপনার ছোট ছেলের বউয়ের কাছে গিয়ে করুন, আমার কাছে নয়। বৌমা, আমি তো কোনোদিন নিজের জন্য কিছু চাইনি। শুধু চেয়েছিলাম শেষ দিনগুলো নিজের সন্তানের ছায়ায় কাটাতে। ওহ, তো ছোট ছেলে কি দোষ করলো? ওর কাছেও তো থাকতে পারেন।
এই যে প্রতিদিন আপনার ওষুধের খরচ, আপনার পানের খরচ, সেগুলো কোত্থেকে আসে? আপনার ছেলে তো সারাদিন খেটে মরে, আর আপনি তার ঘাড়ে বসে শুধু আরাম খুঁজছেন। আহ, সকাল সকাল কি শুরু করলে এসব? আমি শুরু করেছি? তোমার মাকে জিজ্ঞেস করো। সারাদিন খেটে মরি, উনি আবার এসে মহারানীর মতো আমাকে কাজ। মা, তুমি বোঝো না, ও যেটা বলছে কথাটা একবারে ভুল বলছে না। আমি যেমন তোমার ছেলে, তেমনি সুমিত ও তো তোমার ছেলে। তাহলে সব দায়িত্ব আমার একার কেন? তুমি কিছুদিন না হয় ওদের বাড়ি গিয়ে থাকো। তোর নিজের মা আমি, অসীম। যে হাতে তোকে বড় করেছি সেই তুই আজ আমাকে চলে যেতে বলছিস? তোর একটুও কি মায়া লাগছে না? মায়া তো ভুল কিছু বলেনি মা। আমরা সত্যি খুব অভাবের মধ্যে আছি। তুমি আমার মা, তোমাকে কষ্ট দেওয়ার মতো স্পর্ধা আমার নেই। কিন্তু আমি যে পরিস্থিতির কাছে বন্দি, আমি শুধু শুধু শান্তি চাই মা। রোজ এসব দেখতে আর ভালো লাগে না। এতদিনে বুঝলাম অসীম, তুই আর ছোট নেই। তুই এখন হিসাব করতে শিখে গেছিস। তোর কাছে আমি মা নই, আমি এখন একটা দায়িত্ব, যা থেকে মুক্তি পেলে তুই খুশি হচ্ছিস। তুই যখনই বললি আমি বুঝে গেছি, আমার জায়গা এখানে আর নেই, আমি যাচ্ছি। বাবা, তোরা খুশি থাক। পরন্ত বিকেল, আকাশটা একটু মেঘলা। মা ধীর পায়ে ক্লান্ত শরীরে সুমিতের ছোট মাটির ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তার গায়ে ধুলোবালি, চোখের কোণে জমে থাকা জল। মা, তুমি এই অসময়ে তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? হাতে ব্যাগ নিয়ে কেউ কি কিছু বলেছে তোমাকে? না রে, এমনি ভাবলাম অনেকদিন তোদের দেখি না, তাই। ও মা, ঠাকুমার কি হয়েছে? ঠাকুমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মিথ্যে বলো না মা, তোমার চোখের জল বলে দিচ্ছে কি হয়েছে। তুমি কাঁদছো কেন? মা, তুমি কাঁদছো? দাদা আর বৌদি কি আবার তোমাকে কিছু বলেছে? কি বলবো তোকে বাবা, যে ছেলেকে নিজের হাতে বড় করেছি সে আজ আমাকে পর করে দিল রে। তোর দাদা আর তার বউ আমাকে আর ওই বাড়িতে এক মুহূর্তের জন্যও থাকতে দিল না। ওরা আমাকে বাড়তি বোঝা বলে ঘর থেকে বের করে দিয়েছে। তোদের সংসার এমনিতেই ছোট, অভাবের সংসার। তোদের ওপর কি আমি বোঝা হয়ে থাকবো? আমাকে তোরা কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। কি বলছো তুমি মা? বোঝা মানে? তুমি আমাদের আশীর্বাদ। তুমি না থাকলে আমরা কার মুখ দেখে সকাল শুরু করব? বড়দা হয়তো তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু আমার বুকটা তো তোমার জন্য ফাঁকা আছে। চিন্তা করো না, আজ থেকে তুমিই আমাদের এই সংসারের কর্ত্রী। হ্যাঁ মা, আমার ঘরে তোমার জায়গা নেই তো কার ঘরে থাকবে? আজ থেকে এই মাটির ঘরে তোমার রাজপ্রাসাদ মা। চলো ভিতরে চলো, এসো। কি হয়েছে গো? এত মন খারাপ কেন? দেখছো তো, চাষবাসে এখন আর আগের মতো লাভ নেই। সার কীটের দাম যা বেড়েছে, সংসার চালানোই দায় হয়ে পড়েছে। আমি জানি, কিন্তু মাকে ভালো রাখতে গেলে তো আয়ের পথ চাই। শুধু দিনমজুরি করে আর কতদিন চলবে? ঠিকই বলেছ, কিন্তু গ্রামে তো কাজের খুব অভাব। কি করব ভেবে পাচ্ছি না। শোনো, একটা বুদ্ধি মাথায় এসেছে। গ্রামে তো বিকেলবেলায় খাওয়ার মতো কিছু নেই। লোকজন একটু ভাজাভুজি বা চটপটা কিছু খেতে চায়। আমরা যদি ফুচকার দোকান দিই তাহলে কেমন হয়? এগুলো তো শহরে সবাই অনেক ভালোবেসে খাচ্ছে। ফুচকা? আমি তো ওসব বানানো জানি না। আমি শিখিয়ে দিচ্ছি তো। তুমি শুধু একটা ঠেলা জোগাড় করো। আমার হাতের মশলা আর ঝালটক জল একবার খেলে লোকে দ্বিতীয়বার না এসে পারবে না। লোকে কি বলবে? মানুষ কাজের ভেদাভেদ করে। লোকে পেটের ভাত দেবে না। সম্মানের চেয়ে বড় হলো পরিবারের মুখে হাসি ফোটানো। মাকে ভালো রাখতে হলে এইটুকু লড়াই তো করতেই হবে। পরের দিন থেকেই শুরু হলো লড়াই। সুমিতা একটা ছোট ঠেলাগাড়ি জোগাড় করল, আর রিয়া শুরু করলো তার গোপন রেসিপিতে চাটনি আর আলুর মশলা তৈরি। কেউ তো আসছে না রিয়া, আমরা ভুল করলাম নাকি? ধৈর্য ধরো,
যে কোনো নতুন জিনিসের স্বাদ পেতে মানুষের একটু সময় লাগে। আমরা দোকান খুলেছি মাত্র কয়েক ঘন্টা। এখনই যদি হাল ছেড়ে দাও তবে স্বপ্ন পূরণ হবে কি করে? গ্রামের মানুষ এমনিতে বিকেলে বাড়ির খাবার খায়, বাইরের জিনিস কেন কিনতে যাবে? আমাদের পুঁজিটাও বোধহয় শেষ হলো। ধৈর্য ধরো, কেউ না কেউ তো আসবেই। শুধু মনে রেখো, আমরা লোভের জন্য এটা করছি না, আমরা করছি মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। সততার ওপর দাঁড়িয়ে যে কাজ শুরু হয় তার ফল একদিন না একদিন আসবেই। তুমি আরেকটু সময় দাও, দেখবে এই রাস্তার মোড়ই আমাদের ভাগ্য বদলে দেবে। হঠাৎ গ্রামের একটি ছেলে ফুচকা খেতে এসেছে। দাদা, ফুচকা দিচ্ছ? কত করে? একদম তাজা ফুচকা বাবা, 10 টাকায় 5টি দিই। 10 টাকায় 5টে? দাও তো 1 প্লেট দেখি কেমন হয়। প্লেট দেখি কেমন হয়। ওরে বাপরে, কি হয়েছে, ফুচকা ভালো হয়নি? এত দারুণ ফুচকা! দাদা, এমন স্বাদ তো শহরের ফুচকাতেও নেই। দাঁড়াও, আমি আমার বন্ধুদের ডাকছি। তোমাদের টাকাটা রাখো। রিয়া শুনলে ও কি বলল? ও তো মিথ্যা বলছে না। ওর কি সত্যিই আমাদের ফুচকা ভালো লেগেছে? বলেছিলাম না, ধৈর্য ধরো। 5 মিনিটের মধ্যে মিন্টুর সাথে আরও 4-5 জন ছেলে মেয়ে ভিড় করল। সুমিতের হাত তখন আর থামছে না। ফুচকার খাস্তা শব্দ আর টক জলের গন্ধে চারপাশ মৌ মৌ করছে। তাদের দেখে আরও অনেকেই ফুচকা খেতে ভিড় করেছে। রিয়ার হাতের জাদুকরি স্বাদে সবাই মুগ্ধ। 1 মাস যেতে না যেতেই পরিস্থিতি বদলে গেল। দোকানের সামনে লম্বা লাইন। একদিন এক জনপ্রিয় ফুড ব্লগার শহর থেকে এলো ভিডিও করতে। সে ফুচকা খেয়ে অবাক হয়ে ক্যামেরায় বলল, বন্ধুরা, আপনারা যদি আসল ফুচকার স্বাদ পেতে চান তবে চলে আসুন এই গ্রামে। রিয়ার হাতের এই স্বাদ অমৃত। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। পরদিন থেকেই শহরের বড় বড় গাড়ি গ্রামে আসতে শুরু করল। শুধু গ্রাম নয়, দূর দূরান্ত থেকে মানুষ রিয়া আর সুমিতের ফুচকা খেতে লাইন দিতে শুরু করল। সুমিতদের অভাব দূর হল। তারা এখন অনেক সুখে আছে। অন্যদিকে বড় ভাই অসীমের বাড়ির অবস্থা তখন খারাপ। সে একদিন দোকানের সামনে দাঁড়িয়ে দেখল তার ছোট ভাই আর স্ত্রী হাসি খুশি মনে কাজ করছে। অসীম লজ্জিত হয়ে মাথা নিচু করে চলে গেল। সেদিন রাতে অসীম এসে ছোট ভাইয়ের দরজায় কড়া নাড়ল। সুমিত, মা মা কি ভালো আছে? হ্যাঁ দাদা, মা এখন খুব ভালো আছে। তোমরা যা করেছ তা আমরা ভুলে গেছি। তুমি ভেতরে এসো। মা, আজ আমাদের খুব ভালো দিন। তুমি তো আমাদের আশীর্বাদ। তুমি না থাকলে আজ আমাদের এই সাফল্য আসতো না। মা চোখে জল নিয়ে 2 ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। অহংকারের চেয়ে যে ভালোবাসা বড়, সেদিন গ্রামে সেটাই প্রমাণিত হল। রিয়ার ফুচকার দোকানের নাম ছড়িয়ে পড়ল পুরো জেলায়। আর সেই সাথে ফিরে এলো একটি ভাঙা পরিবারের সুখের সংসার।